নমস্কার বন্ধুরা, মাঝরাতের গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মাঝরাতের গল্প চ্যানেলে আমি শুভম আবারও চলে এলাম আপনাদের জন্য তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশনের নতুন একটি গল্প নিয়ে। আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও কালো অভিশাপ। আমরা আশা করছি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল মাঝরাতের গল্পটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর দেরি না করে শুরু করছি লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও কালো অভিশাপ। রাতের গল্প। ভয় যদি সত্যির রূপ নিত তবে সেটাই হতো মাঝ রাতের গল্প। রাতের বেলায় মাঝে মাঝে ঘুম ভেঙে যায় অলকানন্দার। এখন বিপিন বাড়িতে নেই, আর 3 দিন হলো। কোথায় যাচ্ছে, কি করতে যাচ্ছে, কেমন আছে সে কথা অলকানন্দা কেন কেউ জানে না। 2-1বার খোঁজ নেওয়ার চেষ্টা করেছিল সে। গ্রাম থেকে 1 মাইল দূরে রেল স্টেশনের কাছে নাকি বিপিনকে শেষবারের মতো দেখা গিয়েছিল। তারপর আর কেউ তাকে দেখেনি। হতে পারে রেলগাড়িতে করে কোথাও চলে গেছে। অলকানন্দা এই নিয়ে আর ভাবে না। বিয়ের পর থেকেই তো এমনটা হয়ে এসেছে। সহ্য করতে হয়েছে অলকানন্দাকে। অলকানন্দা জানে বিপিন আবার ফিরে আসবে, 1 সপ্তাহ, 1 মাস কিংবা 2 মাস। কোনোবারেই 2 মাসের বেশি বিপিন কোথাও থাকে না। অলকানন্দা এসব নিয়ে বেশি কিছু চিন্তা করে না। আজ ঘুম ভাঙতেই অলকানন্দা বাইরে বেরিয়ে এসেছিল। চাঁদের আলোয় বাড়ির সামনের উঠোনটা ভালোভাবে দেখা যায়। উঠোনটা বেশি বড় নয়, ছোট। তার এক পাশে একটা মস্ত বড় কাঁঠাল গাছ রয়েছে। কাঁঠাল গাছের বয়স কত সে কথা ভালোভাবে বলতে পারে না। অলকানন্দার মনে হয় এই গাছটা যেন এই বাড়ির থেকেও পুরনো। গায়ের রং, ডালপালা হলদে আর লালচে হয়ে আসা ভাব। গাছের কাঁঠালগুলো খেতেও খুব একটা ভালো লাগে না। ডালপালা কেটে দেওয়ার পরেও ফলের মধ্যে মিষ্টতা আনতে পারেনি অলকানন্দা। ওই দিকেই তাকিয়েছিল অলকানন্দা। ঠিক তখনই একটা ব্যাপার ঘটে গেল। গাছের উপরের দিকে একটা খসখস শব্দ হতেই অলকানন্দা হ্যারিকেনটা তুলে নিল। গাছের উপরে এত রাতে আবার কি উঠল? কুকুর বিড়াল নাকি? কিন্তু কুকুর তো এমন ভাবে গাছে ওঠে না, আর বিড়াল গাছটা তো এমন করে নাড়াতেও পারবে না। তাহলে কি শিয়াল? শিয়ালের কথা ভাবাটা অস্বাভাবিক নয়। গ্রামটা এইদিকে শেষ হয়েছে। এরপরেই ধানের জমির শেষ প্রান্ত বরাবর ছোটখাটো একটা জঙ্গল বলা চলে। রাতের বেলা মাঝে মাঝে সেখান থেকে শিয়ালের ডাক শোনা যায়। এখন বর্ষাকাল। বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টিতে মাঝে মাঝে শিয়ালের ডাক ঘরে এলেও এখন দিন কয়েক বৃষ্টি হয়নি। মেঘ রয়েছে, অথচ আজ সন্ধ্যে থেকেই
এই মেঘ প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে সরে গিয়েছে, আকাশে চাঁদ দেখা দিয়েছে। অর্থাৎ বলা যেতে পারে দিন তিনেক পরে আকাশের মন আজ খুব ভালো। কিন্তু শব্দটা হয়েই চলেছে। অলকানন্দা হ্যারিকেনটা হাতে নিয়ে উঠোনের কাছে নামল। কাঁঠাল গাছের দিকে এগোতে এগোতে ভাবল, অনেক হয়েছে, অনেকবার বলেছি, কিন্তু আমার কথা কিচ্ছু শুনলো না। কতবার বলেছি গাছটা কেটে ফেলতে। বাড়ির মধ্যে কোথাও একটা গাছ নেই, শুধু এই পুরনো গাছটা আছে। কাঁঠাল খাওয়া যায় না, কিছু না। আরে গাছের উপর থেকে ওটা কি নামছে? নিজের অজান্তেই অলকানন্দার পাটা আটকে গিয়েছিল, কারণ কাঁঠাল গাছের গা বরাবর যেটা নেমে আসছে সেটা কুকুর, বিড়াল কিংবা শিয়ালের হতে পারে না। কালো মস্ত বড় একটা শরীর নিচের দিকে একটু একটু করে নামতে তার লাল টকটকে চোখটা দেখতে পেয়েছে অলকানন্দা। আর ঠিক তারপরে হ্যারিকেনের আলোটা ভালো করে তুলে ধরতেই যে দৃশ্যটা দেখতে পেল, তাতে তার গোটা শরীর যেন পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। গাছের উপর থেকে নেমে আসছে একটা কালো রঙের মোটা মস্ত বড় সাপ। তার দুটো লাল টকটকে চোখ যেন অলকানন্দার দিকে তাকিয়ে মুখের ভেতর থেকে একটা চেরা লালচে জিভ সরসর করে বেরিয়ে আসছে। মাঝে মাঝে একটা অদ্ভুত ফোঁস শব্দে চারপাশ ভরে গেছে। বাতাসে মিশে গেছে একটা কটু গন্ধ। অলকানন্দা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন কিছু করার ক্ষমতা নেই। সাপের ওই দুটো লাল চোখের দিকে তাকাতেই সে কেমন যেন হয়ে গেছে। কোনো রকমে অলকানন্দা মনের সমস্ত জোর একত্র করার চেষ্টা করতে লাগলো। সাপটা গাছের উপর থেকে নেমে এলেও অলকার দিকে তেড়ে এলো না। সাপটা যেন কাঁঠাল গাছের গায়ে নিজের গোটা শরীরটাকে জড়িয়ে ঝুলে রয়েছে সামনের দিকে, আর তাকিয়ে দেখছে অলকানন্দার চোখে। অলকানন্দা ধীরে ধীরে যেন নিজের শরীরের সমস্ত শক্তি ফিরে পেল। আর হ্যারিকেন কখন নিভে গেছে তা সে নিজেও জানে না। চাঁদের আলোয় ভালো করে কোনো কিছু বোঝাও যাচ্ছে না। গাছের দিকে তাকাতেই সে চমকে উঠে দেখতে পেল, আশ্চর্য, সাপটা কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল, এর মধ্যে কোথায় গেল? অলকানন্দা কিন্তু চারপাশে তাকিয়েও কোথাও ওই সাপটাকে আর দেখতে পেল না। যেন তাকে দেখা দেওয়ার জন্যই সে এখানে এসেছিল। এখন সে চলে যাচ্ছে। অলকানন্দা অবাক হয়ে রইল। কিছুক্ষণ চারপাশে তাকিয়ে দেখার চেষ্টা করেও সে কোথাও কিচ্ছু খুঁজে পেল না। তারপর নিভন্ত হ্যারিকেনটা নিয়ে আবার ফিরে আসতে যাবে এমন সময় তার কানে ভেসে এলো একটা শব্দ। সেই সাপটার ফোঁস ফোঁস শব্দ। একটু আগে লম্বা চেরা জিভ বার করার সময় যেমন শব্দটা সে শুনতে পেয়েছিল, ঠিক তেমন শব্দটা। অলকানন্দার গোটা শরীরটা যেন শিরশির করে উঠল। পিছনের দিকে এক মুহূর্তের জন্য যেন মনে হলো তার মাথার উপরের দিকটায় কিছু একটা ছিল। সে পিছনে তাকাতেই সাপটা অন্ধকারের দিকে যেন সরে গেছে। অলকানন্দা আর দাঁড়াতে পারল না, দ্রুত বারান্দার কাছে উঠে এলো। তারপর ঘরে ঢুকতে যাবে এমন সময় সে দেখতে পেল বাড়ির উঠোন পেরিয়ে বাইরে যাওয়ার পথটার কাছে কালো লম্বা মতো সাপটা দাঁড়িয়ে আছে। আমি ভুল দেখেছি, নিশ্চয়ই আমি ভুল দেখেছি। এত বড় সাপ হতে পারে না। তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। আমি একা একা যে আর পারছি না থাকতে। অলকানন্দা থরথর করে কাঁপতে লাগলো। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটির উপর। তার কানে তখনও ভেসে আসে সেই কালো মস্ত বড় সাপের ফোঁস ফোঁস শব্দটা।
অভিশাপ, বুঝলে? অভিশাপ হলো বড় ভয়ঙ্কর জিনিস। এই অভিশাপের ফলে সেই পৃথিবীর আদিম যুগ থেকে আজ পর্যন্ত যে কত কিছু হয়ে এসেছে তা তোমরা ধারণা করতে পারবে না। যদিও অনেক কিছুই আমরা জানি না, আবার অনেক কিছু আমরা জানি। কিন্তু ঠাকুরমশাই, পৃথিবীর আদিম যুগে ছিল? জানি না, সে কথা ঠিক, কিন্তু তা যে হয়েছে তার অনেক প্রমাণ আছে। তবে সেসব তোমরা বিশ্বাস করতে চাইবে না। নিজের চোখে এমন অনেক শাপান্তর ঘটনা দেখেছি। অভিশাপের ফলে মানুষকে বড় কষ্ট পেয়ে মরতে হয়েছে। তবে অনেকেরই এর একটা ভ্রান্ত ধারণা আছে, বুঝলে? অনেকে মনে করে সাধু কিংবা আগেকার দিনের ঋষিরা ইচ্ছে করলেই শাপ দিতে পারতেন, ইচ্ছে করলেই অভিশাপ দিয়ে যে কোনো মানুষকে বিপদে ফেলতে পারতেন। আসলে কিন্তু তেমন হয় না। যে কারণে কিংবা যাকে অভিশাপ দেওয়া হচ্ছে তার পেছনে যথেষ্ট কারণ থাকতে হবে। যারা মনে করেন আগেকার আদিম সময়ে মুনি ঋষিরা যা খুশি তাই চাইলেই করতে পারতেন, তা কিন্তু সত্যি নয়। তার মানে আপনি বলতে চাইছেন দুর্বাসা মুনির অভিশাপ বা অন্যান্য যে সমস্ত ঋষিমুনির অভিশাপের কথা আমরা জানি তার সমস্তটাই ফলেছিল এই অভিশাপের যুক্তিযুক্ততার কারণে? এটাও একটা জটিল ব্যাপার। কি ব্যাপার তোমাদের অত সহজে বোঝানো যাবে না। তবে এটুকু মনে রেখো, যদি কোনো মানুষ কোনো অপরাধ না করে তাহলে যত শক্তিমান মুনি ঋষি হোক না কেন, এত সহজে কিন্তু তাকে অভিশাপ দিয়ে তার ক্ষতি করতে পারে না। হ্যাঁ ঠাকুরমশাই, এইসব সাপ অভিশাপ এখন থাকুক না। আপনি বরং সোজা গল্পে চলে যান। দেখুন বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। তার মাঝে শুধুমাত্র এই গল্প শুনবো বলেই কিন্তু এতখানি এসেছি, জানেন তো, কষ্ট করে। কিশোরী সচরাচর এমন কথা বলে না, তবে আজ কিন্তু সত্যিই আমাদের বড় কষ্ট করে আসতে হয়েছে। কিশোরী যখন আমার বাড়িতে এসে পৌঁছেছে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কোনো রকমের দরজা খুলে তাকে ভেতরে ঢুকতে দিয়ে দরজা বন্ধ করে বলেছিলাম, সকাল থেকে যেমন বৃষ্টি নামবে সে কথা আর কে জানত। আজ বোধহয় তারানাথের বাড়ি যাওয়া হবে না, বুঝলে? এই এমন বৃষ্টিতে বাইরে বেরোবো কি করে? সেসব কথা বললে হবে না। সপ্তাহে একটা দিন ঠাকুরমশাইয়ের বাড়িতে যাওয়া হয়, তাও যদি না হয় না, এই দিনটা কেমন যেন মাটি হয়ে যায়। বৃষ্টি নিশ্চয়ই কমবে, একটু অপেক্ষা করে দেখি না। কিশোরী অপেক্ষা করল, আমিও করলাম, কিন্তু বৃষ্টি কম হবার কোনো লক্ষণ দেখা গেল না। একটা সময় বৃষ্টি সামান্য ধরে এসেছে দেখে কিশোরী ছাতাটা নিয়ে বাইরে বেরিয়েছিল, কিন্তু বৃষ্টির সঙ্গে হুড়মুড় করে এক পশলা হাওয়া এসে পড়তেই তার ছাতাটা উল্টে গেল এবং ঝমঝম করে বৃষ্টিতে সে ভিজে গেল। আমি হেসে বলে উঠলাম, কি মনে হয়েছিল তোমার? বৃষ্টির সঙ্গে বন্ধুত্ব করার জন্য বাইরে বেরিয়েছিলে বুঝি? কিশোরী কিন্তু সে কথায় কোনো উত্তর করল না। তার বদলে গামছা দিয়ে মাথাটা মুছতে মুছতে পুনরুদ্যমে আবার ছাতাটা বাগিয়ে দুজনে বেরিয়ে কোনো রকমে ট্রাম রাস্তার কাছে গেলাম। আমাদের ভাগ্য ভালো বোধ হয়, তাই একটা ফাঁকা ট্রাম সামনে দিয়ে যাচ্ছিল, তাতে উঠে পড়লাম। তারপর মঠলেন। সেখানে নেমে সেখান থেকে তারানাথের বাড়ি পৌঁছতে খুব একটা বেশি সময় লাগলো না, কিন্তু তারানাথের বাড়িতে এসে দেখি ঘরের দরজা বন্ধ। কিশোরী এক পাশের বারান্দায় উঠে দরজায় ধাক্কা দিতেই তারানাথ ভেতর থেকে বলে উঠল, তোমরা এলে? আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি আজ তোমরা আসবে না। আসলে এমন ঝড় বাদলা হয়েছে সকাল থেকে। দাঁড়াও, দরজাটা খুলি। দরজা জানালা সব বন্ধ করে রেখেছিলাম।
এরপর তারানাথ দরজা খুলতেই আমরা ভেতরে প্রবেশ করলাম। তারপর হাত পা মুছে ঘরের বিছানার একপাশে বসে কথায় কথায় সেই সাপ অভিশাপের গল্প উঠে আসলো। এই সময় কিশোরী বলল, আপনার জীবনে যখন এমন গল্প আছে তাহলে সে গল্পটাই বলুন না। এমন এক অভিশাপের গল্প যেটা আমরা আগে কখনো শুনিনি। কিশোরীর কথা শুনে তারানাথ সামান্য হাসল। তারপর একবার আমার দিকে আর একবার কিশোরীর দিকে তাকিয়ে সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিল। অগ্নি সংযোগ করে দুবার লম্বা ধোঁয়া ছাড়ল। তারপর বলল, যে গল্প তোমাদের আজ বলতে চলেছি, এই গল্প আমি আগে কাউকে বলিনি, কারণ এই গল্প কেউ চট করে বিশ্বাস করবে না। শুধু তোমরা নয়, আমার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার পরেও আমি নিজেও গোটা ব্যাপারটা কখনোই পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারিনি। ঘটনাটা ঘটেছিল আজ থেকে অনেক বছর আগে। তখন মধুসুন্দরী দেবীর সঙ্গে আমার দেখা হয়নি। মাতু পাগলির সঙ্গে দেখা হওয়ার পর গ্রামের পথে পথে ঘুরে সাধুসঙ্গ করে দীক্ষা নিয়েছিলাম। তারপর সাধুদের সাক্ষাৎ করে সাধনার চেষ্টা করেছিলাম। তোমরা জানো, সাধনায় সিদ্ধিলাভ কখনোই আমার হয়ে ওঠেনি। তখন এক সাধুর খোঁজে ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছালাম নৃসিংহপুর গ্রামে। বড় অদ্ভুত নাম এই গ্রামের। আসলে সেই গ্রামের জমিদার নৃসিংহ রায়ের নাম অনুসারে সেই গ্রামের নাম হয়েছিল নৃসিংহপুর। জমিদার নিজেই লোকজন এনে তাদের গ্রামে বসতি বসিয়েছিল। অনেক আগের কথা। আমি যখন গ্রামে গিয়ে পৌঁছেছি তখন নৃসিংহপুর মাঝারি আকারের একটা গ্রাম। দিনের বেলা সেখানে একজনের বাড়িতে আশ্রয় নিয়ে রাতের বেলা সেই গ্রামের শ্মশানে যাব এমনটা ঠিক করেছি। কারণ শুনতে পেয়েছিলাম সেই গ্রামের শ্মশানে ৩-৪ দিন আগে এক সাধু এসে আশ্রয় নিয়েছিল। সেই মতো দুপুরের দিকে গ্রামে প্রবেশ করে গ্রামের শেষের দিকে একটা বাড়ির কাছে গিয়ে পৌঁছালাম। আমি তখন তৃষ্ণায় কাতর, তাই বাড়ির কাছে গিয়ে একটু জল চাইলাম। আমায় দেখে এক মহিলা মাথায় কাপড় টেনে নিয়ে বলল, ঠাকুর মশাই, বাড়িতে তো পুরুষ মানুষ কেউ নেই। আপনি মানে কি কারণে ডাকছেন যদি একটু বলেন। সে কি কথা মা? পুরুষ মানুষ নেই কেন? তোমার স্বামী, তোমার ছেলে মেয়ে তারা কোথায়? স্বামী কোথায় গিয়েছে ঠিক জানি না বাবা। সে ফিরে আসবে, সে ঠিক ফিরে আসবে। আর ছেলে মেয়ে আমার কপালে ভগবান লেখেননি। আপনি বসুন, আমি জল বাতাসা আর একটু মুড়ি দিয়ে যাচ্ছি, আপনি খান। প্রথমে সেই মহিলা নিজেই আপত্তি বোধ করেছিল আমাকে বাড়ির মধ্যে প্রবেশ করতে দিতে। বুঝতেই পারছো যে সময়ের কথা বলছি তা এখন থেকে অনেক আগের। তাছাড়া নৃসিংহপুর গ্রাম ছিল একটু অন্যরকম, তাই সেই গ্রামের নারীদের থেকে পুরুষদের একটু দূরে দূরে থাকার একটা রেওয়াজ ছিল। কিন্তু আমি সাধু মানুষ, তাই সে আর আপত্তি করেনি। দাওয়ার কাছে আমায় বসিয়ে জল বাতাসা খেতে দিল, তার সঙ্গে খানিকটা মুড়ি এবং দুধও দিল। আমি কিন্তু তৃপ্তি করেই খেলাম। একটু পরে দুপুর হয়ে আসবে, তাই এই সময়ে এমন খাবার পেয়ে বেশ ভালো লাগলো। খাওয়া শেষ করে তার কাছে বাসন ফিরিয়ে দিয়ে বললাম, বড় তৃপ্তি পেলাম। এই গ্রামের শ্মশানের কাছে আজ সন্ধ্যের দিকে যাব। সেখানে কোনো এক সাধু এসে আস্তানা করেছে বলে শুনেছি। তার সঙ্গে সাক্ষাৎ করতে যাব। যদি একটু বিশ্রাম করতে পারি এই দাওয়াতেই তাহলে ভালো হয়। আমি কি বিশ্রাম করতে পারবো? কিন্তু সেই সাধু তো কাল সন্ধেবেলায় এখান থেকে চলে গেছে। আমি কাল বিকেলে শ্মশানে গিয়েছিলাম তার কাছে। কিন্তু আপনি কি করতে যাবেন?
এই ভয়টাই আমি পেয়েছিলাম। আগের দিন পাশের গ্রামে খবরটা শুনে তাড়াহুড়ো করে বেরিয়েও আজ সকালের আগে এখানে পৌঁছাতে পারিনি। আমি এটাই ভাবছিলাম যে সেই সাধু হয়তো চলে যাবে, আর সেটাই হলো। বিষণ্ণ মুখে আমি দাওয়ার কাছে হেলান দিয়ে বসে পড়লাম আর বললাম, তাকে যখন পাওয়া যাবে না তখন আর কি হবে? আসলে আমি সাধু হলেও সবে সবে এ পথে এসেছি, তাই সাধু সঙ্গ পেলে ভালো হতো। কিন্তু তুমি তার কাছে কি করতে গিয়েছিলে? অলকানন্দা যেন খানিকটা চমকে উঠল, তারপর আবার স্বাভাবিকভাবে বলল, ও কিছু নয় ঠাকুরমশাই, আসলে একটু সমস্যায় পড়ে তার কাছে গিয়েছিলাম, কিন্তু তিনি এই সমস্যার কিছুই করতে পারবেন না বলে জানালেন। কি সমস্যা? আপনারা তো আমার কথা বিশ্বাস করবেন না ঠাকুরমশাই। আসলে আসলে 2 দিন আগে আমি আমার বাড়িতে একটা মস্ত বড় কালো রঙের সাপ দেখতে পেয়েছিলাম। কথাটা বলে ঘোমটার মধ্যে দিয়েই সে আমার দিকে তাকালো, বুঝতে পারলাম। আমি অবাক হলাম। এই বাড়িতে প্রবেশ করার সময় তো তেমন কিছু মনে হয়নি। তোমরা জানো, লক্ষণ প্রতিলক্ষণ কিংবা অনুভূতি আমার অনেক আগে থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল। বাড়ির চারিদিকে তাকিয়ে দেখলাম, বাড়ির উঠোনের মধ্যে একপাশে একটা পুরনো কাঁঠাল গাছ ছাড়া আর কিছু নেই। এই কাঁঠাল গাছের দিকে তাকিয়ে দিনের আলোতে তেমন কিছু মনে হলো না। বললাম, মস্ত বড় কালো রঙের সাপ, কিন্তু তুমি যে কথা বলছো তেমনটা আসলে হওয়ার কথা নয়। তাও যদি তোমার কথা সত্যি হয়, তাহলে তুমি এমন কিছু দেখেছো যেটা অশুভ হলেও হতে পারে। ওই কথায় সে চমকে উঠে বলল, এর আগে 2-1 জনকে এই কথা বলেছি ঠাকুরমশাই, কিন্তু সেই সাধু বাবা ছাড়া আমার কথা আর আপনি প্রথমবার বিশ্বাস করলেন। সত্যি বলছি, আমি তাকে দেখেছি। এইটা আমার চোখের ভুল কিংবা মনের ভুল নয়। আমি বুঝতে পারছি, কিন্তু তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি যখন, তার মানে সে তোমার ক্ষতি করতে আসেনি। তাহলে এসেছিল কেন? জানি না ঠাকুরমশাই, কেন আমি তাকে দেখলাম, কেন সে আমার বাড়ির ভেতরে এলো, অথচ রাতের বেলা চোখ বন্ধ করলে আমি তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাই। যেন মনে হয় আমার বাড়ির আশেপাশে সে ঘুরে বেড়াচ্ছে। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। পরে জানতে পেরেছিলাম তার নাম অলকানন্দা, তার স্বামীর নাম বিপিন। বিপিন আসলে একজন ভবঘুরে গোছের মানুষ। মাঝে মাঝে এখানে ওখানে বেরিয়ে পড়ে, কিছুদিন ঘুরে ফিরে আবার চলে আসে। আসলে বিপিনের বেশ কিছু জমি জমা রয়েছে, সেটাই তার আরেকজন পরিচিত মুকুন্দ চাষবাস করে। তাতে অলকানন্দার খাবারের অভাব হয় না, কোনো রকমে মোটা ভাত জুটে যায়। অলকানন্দা একাই থাকে এই বাড়িতে, তাই আর থাকা যায় না। এই সন্ধ্যের একটু আগে পর্যন্ত তার কাছে থেকে তার সঙ্গে অনেক কথাবার্তা বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম। অলকানন্দা বলল, কাল আবার আসবেন ঠাকুরমশাই। রাতে আপনাকে থাকতে দিতাম যদি উনি বাড়ি থাকতেন। আসলে চিন্তা করো না মা, আমি সব বুঝি। আমি তো গ্রামের শ্মশানে রাতটা কাটিয়ে দেব। কাল সকালে আমি আবার আসব। মনের মধ্যে অজস্র কৌতূহল নিয়ে আর অলকানন্দার মুখে শোনা সেই কালো সাপের ব্যাপারটা মাথার মধ্যে ঘুরতে ঘুরতে গ্রামের শ্মশানে গিয়ে ঢুকলাম। গ্রামের শ্মশানটা ছোট একটা নদীর ধারে। শ্মশানের শেষ প্রান্তটা ছুঁয়ে গেছে সেই নদী। সন্ধ্যের সময় বেরিয়েছিলাম, এখনো অন্ধকার পুরোপুরিভাবে নামেনি। আকাশে চাঁদের আলো রয়েছে। শ্মশান পেরিয়ে একদম শেষের দিকে নদীর কাছে একটা গাছের তলায় গিয়ে দাঁড়ালাম। নদীর জলে হাত মুখ ধুয়ে গাছে হেলান দিয়ে বসলাম ঠান্ডা হাওয়ায়। নদীর বাঁধের কাছে ঢেউ উঠেছে।
আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে থাকা তারাদের দল যেন একভাবে তাকিয়ে আমায় দেখছে। কোথাও কোনো শব্দ নেই। হাওয়া আর নদীর জলের কুলকুল শব্দ ছাড়া আর কিছু যেন আমার কানে আসছে না। মনে হলো এই গোটা বিশ্ব চরাচরে আমি একা। কোনো অদ্ভুত উপায়ে গোটা পৃথিবীর প্রাণী সমাজ মিলিয়ে গেছে, আর আমি একা পড়ে আছি এখানে। অনেকক্ষণ চুপ করে বসে থাকতে থাকতে কেমন যেন ঘুম পেতে লাগলো। আমার কিছুই করার নেই। সন্ধেয় বেরোনোর সময় আবার কিছু খেয়ে এসেছিলাম অলকানন্দার কাছ থেকে, তাই হেলান দিয়ে চোখ বন্ধ করতেই এক সময় ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল, দেখি চারপাশটা কালো হয়ে এসেছে। আকাশের দিকে তাকাতেই মনে হলো কালো মেঘ জমেছে। ঠান্ডা হাওয়া গায়ে এসে ধাক্কা দিচ্ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তারপর আমি উঠে দাঁড়ালাম। গাছের তলা থেকে বেরিয়ে শ্মশানের ভেতরের দিকে এগোতে যাব, এমন সময় হঠাৎ করে মনে হলো গাছের ওপরে কিছু একটা আছে। আমি যতক্ষণ চুপ করে বসেছিলাম, গাছের ওপর থেকে সে আমার দিকে তাকিয়ে দেখছিল। আমার কাছে কোনো আলো নেই। আকাশের চাঁদের আলোটা মেঘের অন্ধকারে ঢেকে গেছে। আমি মুখ তুলে তাকালাম কিছুক্ষণ, কিছুই দেখতে পেলাম না। তারপরে হঠাৎ একটা আশ্চর্য অনুভূতি হলো। গাছের উপর থেকে দুটো লাল টকটকে চোখ যেন আমার দিকে তাকিয়ে দেখছে। চারপাশে একটা অদ্ভুত কটু গন্ধ এতক্ষণ পরে আমি পেলাম। তার সঙ্গে বাতাসটা যেন কেমন ভারী হয়ে গেছে। একটা চাপা ফোঁস মতো শব্দ শুনতে পাচ্ছি। তার সঙ্গে শুনতে পাচ্ছি বাতাসের শব্দ। কিছুই বুঝতে পারলাম না, শুধু সেই লাল দুটো চোখ যেন আস্তে আস্তে গাছের ওপর দিকে কোথায় অন্ধকারে মিলিয়ে গেল। যতক্ষণ সেই লাল চোখের দিকে তাকিয়েছিলাম, ততক্ষণ যেন আর কিছুই আমার মাথায় আসছিল না। তারপর গাছের তলা থেকে বেরিয়ে শ্মশানের দিকে গেলাম। বৃষ্টিটা আস্তে আস্তে পড়তে শুরু করেছে। এই গাছের তলায় বৃষ্টি মানবে না, তাই শ্মশানের আরো ভেতরের দিকে একটা বড় গাছের তলায় গিয়ে বসলাম। গাছের ওপর যে কিসের লাল দুটো চোখের মতো দেখতে পেলাম, সে ঠিক ধরতে পারছিলাম না। এদিকে গাছের তলায় বসে বসে ঘুমে জড়িয়ে এসেছিল দুটো চোখ। এখনো সেই ঘুম আবার পাচ্ছে। ঠান্ডা হাওয়া, তার সঙ্গে বৃষ্টির আমেজ। আমি বেশিক্ষণ জেগে থাকতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুমিয়ে পড়ার আগেও একটা অনুভূতি আমার হলো। এই গোটা শ্মশানে আমি একা নই। এই শ্মশানের মধ্যে আরো এমন কেউ আছে যে চুপি চুপি আমায় দেখে চলেছে। পরের দিন সকালে যখন অলকানন্দার বাড়িতে গেলাম, তখন দেখি সেখানে একজন পুরুষ মানুষ এসেছে। আমায় দেখে অলকানন্দা হাসি মুখে ঘোমটা টেনে বলল, আপনাকে বলেছিলাম না ঠাকুরমশাই, উনি ঠিক এর মধ্যেই ফিরে আসবেন। ওই যে ফিরে এসেছেন। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। সেই কালো সাপের কথা আপনাকে বলেছিলাম না, সেই কালো সাপ নাকি উনি নিজেও দেখতে পেয়েছেন। বিপিন আমায় নমস্কার করল, তারপর দাওয়ার একপাশে বসতে বলল। সাধু বাবা, অলকা মিথ্যে বলছে না। সেই সাপটাকে আমি নিজেও দেখতে পেয়েছি। এই তো দুদিন আগে রাতের বেলাতেই। আমিও বিপিনের সঙ্গে দাওয়ার একপাশে বসেছিলাম, আর বিপিনের কথা শুনতে শুনতে আমি আশ্চর্য হয়ে গেলাম।
বাড়ি থেকে আমি যে মাঝে মাঝে বেরিয়ে যাই সে কথা আমার বউ জানে। সাধু বাবা, সাধু বাবা, আমি কিন্তু ইচ্ছে করে যাই না। কেমন যেন মনে হয় অনেক দূরে কেউ আমায় ডাকছে। আর মনে হয় এখন বাড়িতে থাকলে আমার বড় একটা ক্ষতি হয়ে যাবে। কানের কাছে এসে যেন কেউ একটা বলে যায়, এখন এখানে থাকিস না, পালিয়ে যায় এখান থেকে। আর আমি তারপরেই বেরিয়ে পড়ি। কোথায় যাই, কখন যাই, কিভাবে যাই, ভালোভাবে কোনো কিছুই মনে থাকে না। তবে হ্যাঁ, এমন কিছু করি না যাতে কারো ক্ষতি হয় কিংবা আমার ক্ষতি হয়। এই তো কয়েকদিন আগে দুপুরের দিকে মাঠের কাজে দেখাশোনা করছি, এমন সময় কানের কাছে সেই ব্যাপারটা হলো। সে যেন পালিয়ে যাওয়ার কথা বলল। তা দুপুরের খাবার অলকা মাঠে দিয়ে এসেছিল, সেখানে গাছতলায় বসে প্রত্যেক দিন দুপুরেই খাই। তারপর মাঠের কাজ শেষ হলে বিকেলের দিকে ফিরে আসি। সেদিন খাবার রইল পড়ে। আমি হনহন করে হাঁটা দিলাম, প্রথমে মাঠের পথ ধরে, তারপর মাটির বড় রাস্তা ধরে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছলাম রেল স্টেশনের কাছে। তখনই একটা ট্রেন এসেছিল, সেটাতেই উঠে পড়লাম। তারপর কোথায় যে গিয়ে নামলাম ভালো করে মনে পড়ছেই না। 2-3 দিন এইভাবেই কেটে গেল। কি খেলাম, কোথায় ঘুমোলাম, কিচ্ছু জানি না। জামা কাপড় ময়লা হলো, মুখে গোপদাড়ি বাড়তে লাগলো। এই কয়েকদিনে সে একেবারে যাচ্ছে তাই অবস্থা। একদিন সন্ধেবেলা একটা নদীর ধারে বসে আছি। ওই নদীর ধারে একটা তাল গাছের গুঁড়ি, তার উপরে বসে দুটো পা জলের মধ্যে দিয়ে আকাশে আকাশে কি যেন দেখছি, কি সব ভাবছি কে জানে। আসলে আসলে সাধু বাবা, যখন অমন হয় না তখন আমি কেমন যেন বদলে বদলে যাই। তবে অনেক কিছু মনে থাকে। তেমনই সেদিনের কথাটা মনে ছিল। এই সন্ধ্যের সময় আকাশে চাঁদের আলো রয়েছে। চাঁদের আলো নদীর জলে এসে যেন বিচলিত হচ্ছে। নদীর জলে ঢেউ পড়েছে, আর সেই ঢেউতে চাঁদের আলো যেন গোটা নদীটাকে রূপোর ঢেউ খেলানো চাদরের মতো বলে মনে হচ্ছে। সাধু বাবা, আমি বসে আছি, অনেক পুরনো কিছু কথা মনে পড়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ মনে হলো একটা তীব্র কোনো জন্তুর মতো গন্ধ আমার চারপাশে হঠাৎ ছড়িয়ে পড়েছে। ঠিক জঙ্গলের ভিতরে ঢুকলে শেয়াল কিংবা কুকুর ঘাটাঘাটি করলে যেমন গন্ধ আসে না, ঠিক তেমনি, তবে তার থেকে বেশি কড়া গন্ধ। আমি এদিক ওদিক তাকাতে যাব, এমন সময় মনে হলো আমার থেকে মাত্র কয়েক হাত দূরে অন্ধকারের মধ্যে কি যেন একটা রয়েছে। চাপা খসখসে একটা শব্দ হচ্ছিল। আমি সেই দিকে তাকাবার সঙ্গে সঙ্গে সেই শব্দটা থেমে গেছে। আমার কাছে আলো নেই, চাঁদের আলো আকাশে রয়েছে, কিন্তু যেই দিকে জিনিসটা এসে দাঁড়িয়েছে সেদিকটা অন্ধকার। হঠাৎ ভয় পেলাম। তাড়াহুড়ো করে উঠে বসতে গিয়ে তাল গাছের গুঁড়ি থেকে ছিটকে গিয়ে পড়লাম জলের ভিতর। তারপর কোনো রকমে গাছটাকে ধরে টানতে টানতে উপরের দিকে উঠে আসতে দেখি জিনিসটা আর অন্য কিছু নয়, একটা কালো রঙের সাপ। আর সেই সাপটা গাছের ডাল বেয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছে উপরের দিকে। যে তাল গাছের গুঁড়ির কাছে আমি বসেছিলাম সেখান থেকে সেই গাছটা মাত্র কয়েক হাত দূরে। স্পষ্টভাবে দেখতে পেলাম যাকে আমি দেখতে পেয়েছি সেটা লম্বায় অন্তত 10 হাত কিংবা তার বেশি ছাড়া অন্য কিছু হবে না। তবে ওই শেষ দেখা, পরে আর কখনো দেখিনি। যেন ওই তাল গাছটার মতো সেও ওরকমই মোটা ছিল। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার সাধু বাবা, সাপটা আমায় কিছু একটা বলতে চেয়েছিল। সমস্তটা আমি ভালোভাবে শুনলেও ঠিক এইখানে এসে আমি কেমন যেন অবাক হলাম। প্রায় চিৎকারের মতো করে বলে উঠলাম, আরে কি বলছো তুমি? সাপটা কিছু বলতে চেয়েছিল? তুমি ঠিক শুনেছো? আমি জানি সাধু বাবা, আপনি আমার কথা বিশ্বাস করবেন না।
আমি যদি সত্যি অমন কিছু না দেখতুম, তাহলে আমি নিজেও অলোকানন্দার ওই কথা বিশ্বাস করতাম না যে অত বড় একটা সাপ সে ওরকমভাবে দেখতে পেয়েছে। অলোকানন্দাকেও তো ওই সাপটা হয়তো কিছু বলতে চেয়েছিল, ও হয়তো সেসব কিছু বুঝতে পারিনি। দেখুন ঠাকুরমশাই, আমি বলেছিলাম না, একটা শব্দ আমি শুনতে পেয়েছিলাম, এমন একটা শব্দ যে কিনা কিছু একটা বলতে চেয়েছিল। বিপিনের দিকে আমি তাকিয়ে রইলাম। বিপিন আবার আগের মতো বলতে লাগলো, ফ্যাকাশে চেহারা, মুখে গোবদারি, ঘন মাথার চুল এলোমেলো। আপনার হয়তো মনে আছে, আমি বলেছিলাম যে যখন আমার এই পালাই পালাই ভাবটা আসে, তখন আমি কানের মধ্যে কার যেন কথা শুনতে পাই। সাপটা আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে ফুঁসফুঁস করছে, আর আমার মাথার মধ্যে যেন ঠিক আগের মতোই কেউ কিছু একটা বলতে লাগলো। আসলে আমি বলছি বটে যে ওই সাপটা কথা বলছিল আমার সঙ্গে, কিন্তু আমি তো কিছু বুঝতে পারিনি। মাথার মধ্যে যেন একসঙ্গে অনেক 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 কথা চলছে, তার কোনোটাই আমি ভালোভাবে বুঝতে পারছি না। অথচ সে যে আমায় কিছু বলছিল সেটা বেশ ভালো বুঝতে পারছিলাম। একটু পরেই সে সেখান থেকে চলে গেল, মানে সেই গাছের উপরে। আমি অবাক হয়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর আবার সেখান থেকে চলে গেলাম অন্য জায়গায়। এখানে আর থাকার মতো সাহস করতে পারলাম না বাবা। তবে বারবার মনে হচ্ছিল ওই সাপটা আমার আশেপাশেই কোথাও আছে, আমার সঙ্গে কথা বলবার চেষ্টা করছে। অলোকানন্দা, বিপিন যদি এই সমস্ত কথা অন্য কাউকে বলতো, তাহলে তারা নিশ্চয়ই ওদেরকে পাগল বলে সাব্যস্ত করত। কিন্তু আমি জানি এমন অদ্ভুত অলৌকিক কিছু ব্যাপার ঘটে যার আসলেই কোনো ব্যাখ্যা হয় না, আর ব্যাখ্যা হয় না বলেই তাকে আমরা সহজে বিশ্বাস করতে চাই না। কিন্তু অলোকানন্দা, বিপিন আমার কাছে মিথ্যে কথা বলে কিছু তো করতে পারবে না। শুধু শুধু মিথ্যে বলতে যাবে কেন? আমি কি করব বুঝতে পারছিলাম না। ঠিক তখনই বিপিনের সেই বন্ধু মুকুন্দ এসে উপস্থিত হয়। প্রথমে একবার সে দেখে নিল আমাদের, তারপর বলল, বিপিন চল, এবার মাঠে যেতে হবে, অনেক কাজ জমে আছে। তুই সেই যে চলে গেলি, তারপর তো আর সেসব কাজ হলো না, চল। আমায় নমস্কার করে বিপিন মুকুন্দর সঙ্গে চলে গেল মাঠের কাজে। ওরা চলে যেতেই অলোকানন্দা আবার এসে বলল, কি যে হচ্ছে আমার সাথে কিছুই তো বুঝতে পারছি না ঠাকুরমশাই। এই বিপদ থেকে উদ্ধারই বা কি করে পাবো? এখান থেকে উদ্ধার পাবার কোনো রাস্তা নেই। সত্যি বলতে সেই মুহূর্তে আমার তেমন কিছু জানাই ছিল না, তাই আমি অলোকানন্দার কথার উত্তর দিতে পারলাম না। অলোকানন্দা নিজেও সে কথা বুঝতে পারছিল, তাই আমায় জোর করল না। কিছুক্ষণ অলোকানন্দার কাছে থেকে তার সঙ্গে কথা বলে আমি আবার বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে। সেই শ্মশানের কাছে যাওয়ার পথে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল। আগের দিন রাতে গাছের উপর থেকে যে লাল দুটো টকটকে চোখ দেখতে পেয়েছিলাম, সেই চোখ দুটো তাহলে অন্য কারো নয়। তাহলে ওটা কি সেই মস্ত বড় কালো রঙের সাপটা যাকে বিপিন আর অলোকানন্দা দেখতে পেয়েছিল? আমরা তিনজন তাকে দেখতে পেলাম, অথচ গ্রামের কেউ তাকে দেখতে পেল না কেন? মাথার ভেতর প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসলো, কিন্তু কোনো উত্তর আমি খুঁজে বার করতে পারছিলাম না। একটানা এতটা কথা বলার পর তারানাথ চুপ করতেই কিশোরী বলে উঠল, কিন্তু ঠাকুরমশাই, আপনি তো অভিশাপের কথা বলবেন বলছিলেন, তাহলে সাপের গল্প বলছেন কেন? আর এই কথা তো বিশ্বাস করা যায় না, তাই না? কালো রঙের মস্ত বড় সাপ হতেই পারে না। আর সেই সাপ আপনারা তিনজন দেখলেন, ওই গ্রামে আর কেউ দেখলো না, সেটাই বা কি করে হলো? তারানাথের মুখে একটা অদ্ভুত হাসি খেলে গেল। সে আমার আর কিশোরীর দিকে তাকিয়ে বলল, তোমাদের বিশ্বাস করতেই হবে
সে কথা আমি বলবো না, কারণ সেই ঘটনার সমস্ত কিছু আমি নিজেও আজ পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারিনি। তো হ্যাঁ, যা বলছিলাম, সেখান থেকে ফিরে এসে শ্মশানে গিয়ে কিন্তু সেই রাতে দেখা সেই বীভৎস লাল দুটো চোখের কথা মনে পড়ল। আর তারপরেই মনে পড়ল এক সাধুর কথা। বেশ কিছুদিন আগে এক সাধুর সঙ্গে কয়েকদিন কাটিয়েছিলাম। কথায় কথায় সেই সাধু বলেছিল, তারানাথ, অশুভ শক্তি মাঝে মাঝে নানা প্রাণীর রূপ নিতে পারে। তাদের মধ্যে বিশেষত কাক, কালো সাপ এবং শেয়াল, এই তিনটেই বেশি দেখা যায়। তুমি তো জানোই, কালো রঙের প্রতি অশুভ শক্তির এক প্রবল আকর্ষণ এমনিতেই থাকে। তাছাড়াও এই তিন প্রাণী ছাড়াও মাঝে মাঝে নানা প্রাণীর শরীর ধারণ করতে পারে অশুভ শক্তি, নানা কারণে প্রয়োজন হলে। তবে তবে সাপের ব্যাপারটা অদ্ভুত। সাপ যেমন মাঝে মাঝে শুভ শক্তির ধারক হতে পারে, তেমনি অশুভ শক্তিরও ধারক হতে পারে। সাধুর সেই কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে মাথার ভেতরটা যেন আরো গোলমাল হয়ে উঠল। তাহলে কি আমি, বিপিন এবং অলোকানন্দা যা দেখতে পাচ্ছি সেটা ঠিক? তাহলে ওই কালো সাপের সঙ্গে আমাদের তিনজনের সম্পর্ক কি? ওই সাপ যদি শুভ শক্তি কিংবা অশুভ শক্তি কোনো কিছুর ধারক হয়ে থাকে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কোথায়? তখনও আমি বুঝে উঠতে পারছিলাম না আমার কি করা প্রয়োজন। শ্মশানের কাছে গিয়ে আবার সেই নদীর জলের কাছে বসে আছি। বিপিন আর অলোকানন্দার কোনো যে ক্ষতি হতে পারে সে কথা তখনও পর্যন্ত আমার মাথায় একবারও আসেনি। শ্মশানের জলের কাছে বসে রয়েছি, এমন সময় একটা অচেনা গলায় কে যেন বলে উঠল, এখানে এভাবে চুপ করে বসে থেকে তো কোনো লাভ হবে না। তুমি কিছুই করতে পারবে না। সব কিছুর ওপর আমাদের কোনো হাত থাকে না, বুঝলে? আমি চমকে উঠে পেছনের দিকে তাকাতেই দেখি এক সাধু দাঁড়িয়ে আছে। হাতে লম্বা একটা বাঁকানো লাঠি, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে রক্তবস্ত্র, মাথায় লম্বা চুল ঘাড় পেরিয়ে পিঠে গিয়ে পড়েছে, মুখে গোঁফ দাড়ি, মাথার ওপরে বড় একটা জটা। তার মুখে এক অদ্ভুত হাসি, চোখ দুটো উজ্জ্বল। আমি তার দিকে তাকিয়ে উঠে দাঁড়াতেই সে আমার দিকে এগিয়ে এসে বলল, বসে পড়ো, বসে পড়ো। অনেকটা হেঁটে এসেছি তোমার জন্য। এখানে বসেই, নইলে আর দাঁড়াতে পারবো না। সাধুও আমার পাশে এসে বসে পড়ল। আমি কিন্তু চমকে উঠলাম। আমি কিছু করতে পারবো না সে ব্যাপারেই বা সাধু জানলো কি করে? আমার মনের কথা জানার কথা নয়। সাধু আবার হেসে জলের দিকে তাকিয়ে বলল, শুধু শুধু চিন্তা করো না, বুঝলে? সব ছেড়ে দাও ভাগ্য বিধাতার ওপর। তিনি যখন নিজে হাতে ললাট লিখন লিখেছেন, তখন তার হাতেই সবকিছু। তুমি আজকের রাতটা একটু সাবধানে থেকো। আজকে রাতে কিন্তু বিপদ হতে পারে। কেমন বিপদ হতে পারে? আর আপনি কি করে জানলেন যে আমি ওই বিপিন আর অলোকানন্দার কথা ভাবছিলাম? সে কথা তোমার না জানলেও চলবে। তবে মনে রেখো, সব সময় চোখের সামনে যা দেখা যায় তা সবটাই সত্যি হয় না। তার পেছনে অনেক কিছুই থাকে। জন্ম জন্মান্তর ধরে এমন অনেক কিছু থাকে যা এত সহজে পরিবর্তন করা যায় না। অনেক কিছু পরিবর্তন হয় নতুন কিছু সৃষ্টির জন্য। তার মুখের সে হাসি কিন্তু মিলিয়ে গেল না। গোটা দুপুর সে আমার সঙ্গে রইল, এ কথা ও কথা অনেকবার বলল, কিন্তু বিপিন, অলোকানন্দা কিংবা সেই সাপের ব্যাপারে একটা কথা বলল না। বিকেলের দিকে সে উঠে পড়ল। আমি বললাম, কোথায় চললেন? আপনার জন্যই তো আমি এখানে এসেছিলাম। তাছাড়া অলোকানন্দা বোধহয় আপনার কাছে সাহায্যের জন্য এসেছিল, অথচ আপনি তাকে তাড়িয়ে দিয়েছিলেন।
এতক্ষণ পর সাধুর চোখের সেই দৃষ্টি আর মুখের হাসি ভাবটা মিলিয়ে গেল। সাধু একটু গম্ভীর গলায় বললেন, তুমি কেন বুঝতে পারছো না তারানাথ? আমি সর্বদা সবার সাহায্য করতে পারবো না। সবাইকে বিপদ থেকে উদ্ধার করা সম্ভব নয়। আমি সাধুর গলার সঙ্গে তাল মিলিয়ে প্রায় গলা তুলে বলে উঠলাম, কিন্তু অলকানন্দা আর বিপিন কি দোষ করেছে? তাদের সঙ্গে যে অশুভ একটা কিছু হতে চলেছে সেটা বোঝার মতো ক্ষমতা আমার হয়েছে। সাধু বাবা, ব্যাপারটা এত ছোট নয়। আপনি যে কথা বলছেন তাতে স্পষ্টভাবে বুঝতে পারছি ব্যাপারটা এত ছোট নয়। সাধু জলের দিকে তাকিয়ে রইল। তারপর যেন বহু দূর থেকে আস্তে আস্তে কথাগুলো এমনভাবে বলল, আমার কথা শোনো, তুমি আজ এখান থেকে চলে যাও। আজ রাতে যদি তুমি এই গ্রামে থাকো তাহলে অলকানন্দা আর বিপিনের সঙ্গে তোমারও বিপদ হতে পারে। ওদের ওপর যে অভিশাপ রয়েছে সেই অভিশাপের নিষ্পত্তি আজ রাতে হবে। কিন্তু তুমি যদি সেখানে থেকে যাও তাহলে কিন্তু সমস্যা বাড়বে। অলকানন্দা আর বিপিনের যদি কোনো ক্ষতি হয় তাহলে তা হবে ভবিষ্যতের লিখন। সেটা আমি খণ্ডাতে পারবো না জানি, কিন্তু আমি চেষ্টা করব ওদের বাঁচাতে। তাতে যদি আমার ক্ষতি হয় তাতেও আমার কোনো অসুবিধে নেই, কিন্তু আপনার মতো সমস্ত কিছু ছেড়ে দিয়ে চুপ করে হাত গুটিয়ে আর বসে থাকতে পারবো না। অলকানন্দা আপনার কাছে এসেছিল সাহায্যের জন্য, আপনি তাকে সাহায্য করেননি। সে আমার কাছেও সাহায্যের জন্য বলেছে। আমি জানি আমার ক্ষমতা নেই, আমি হয়তো পারবো না, কিন্তু আমি ওদের সাহায্য করার চেষ্টা করব। ওদের এত সহজে আমি মরতে দেব না। সাধু আর কিছু বললেন না। আমি শ্মশানের সেই গাছের তলা ছেড়ে উঠে চলে আসছি, এমন সময় পেছন থেকে সাধু বলল, নিজের ক্ষমতার উপর অহংকার করতে নেই কখনো তারানাথ, তার ফল ভালো হয় না। তুমি সবকিছুই করতে পারো, কিন্তু ভবিষ্যৎ আগে থেকেই নির্ধারণ করা আছে। আমি তার কথা শুনলাম না। শ্মশান থেকে হেঁটে বেরিয়ে এলাম বাইরে। বুঝতে পারলাম সাধু তখনও গাছের তলায় নদীর জলের কাছে চুপ করে বসেছিল। কথাগুলো বলতে বলতে তারানাথের মুখে একটা অদ্ভুত ভাব ছড়িয়ে পড়েছিল। তার চোখ আকাশের দিকে, মুখটা থমথমে হয়ে আছে। আমি আর কিশোরী একবার মুখ চাওয়াচাওয়ি করলাম, কিন্তু কোনো প্রশ্ন করতে পারলাম না। তারানাথ আরও কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে শুরু করল। সন্ধেবেলা সেখান থেকে বেরিয়ে তো পড়লাম, কিন্তু বিপিনের বাড়িতে যেতে কেন জানি ইচ্ছে করল না। ওখান থেকে বিপিনের বাড়ি বেশ খানিকটা দূরে, মাঝখানে গ্রামের অন্যান্য জায়গাগুলো পড়ে। এর মাঝে মুকুন্দর সঙ্গে আমার একবার দেখা হয়েছিল, তাই মুকুন্দর বাড়িতে গিয়ে পৌঁছালাম। মুকুন্দ দেখে অবাক হয়ে বলল, সাধু বাবা, আপনি এ সময় এখানে? চলুন আমার বাড়িতে চলুন। বাড়িতে আমি এখন আর যেতে পারবো না মুকুন্দ। অলকানন্দা আর বিপিনের আজ রাতে বিপদ হতে চলেছে, আর তাই তোমার কাছে এলাম। তোমায় সাহায্য করতে হবে আমাকে। আপনাকে আমি অবশ্যই সাহায্য করব। আপনি আগে ঘরে আসুন, সমস্ত কথা শুনি আগে। তখন তাকে ছোট করে সমস্ত কথা জানালাম। সমস্ত কথা শুনে মুকুন্দ বলল, কালো রঙের সাপ, তার মানে বিপিনের সঙ্গে একবার কথায় কথায় আমি যা শুনেছিলাম তা মিথ্যে নয়। এখন মুকুন্দর কথায় আমি আবার অবাক হলাম। বললাম, কি কথা শুনেছিলে? বিপিনের যে মাঝে মাঝে অদ্ভুত ব্যাপার হয় সে কথা আপনি হয়তো শুনেছেন, কিন্তু অলকানন্দারটা শোনেননি। অলকানন্দা মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলে। সে জ্ঞান হারিয়ে ফেললে তার সেই জ্ঞান 2-3 দিনের আগে ফেরে না, অথচ সব কিছু ঠিক থাকে। কোনো শরীর খারাপ হয় না, কোনো কিছুই হয় না। জ্ঞান না ফেরার পর যেন সে ঘুম থেকে উঠেছে এমন একটা ব্যাপার মনে হয়। জ্ঞান না যাওয়ার আগের মুহূর্ত থেকে ঘুম থেকে
ওঠার সময়ের মধ্যে কোনো কিছুই তার মনে থাকে না। তবে মাঝে মাঝে অলকানন্দা আমায় বলেছিল সে ওই সময়টা একটা স্বপ্ন দেখে, অদ্ভুত কিছু স্বপ্ন, যে স্বপ্নের কোনো কারণ নেই। গ্রামের মধ্যে অনেকেই অলকানন্দা আর বিপিনের এই অদ্ভুত ব্যাপারটা ভালোভাবে জানে না। অনেকে মনে করে বিপিন হয়তো নিজে থেকেই কোথাও চলে যায়, আর অলকানন্দা কিন্তু বুঝতে পারে ঠিক কখন সে জ্ঞান হারিয়ে ফেলবে। তার আগেই সে নিজের ঘরে চলে যায়, ঘরে বিছানায় শুয়ে পড়ে, যাতে 2-3 দিন ধরে তার কোনো সমস্যা না হয়। অলকানন্দা বিপিনের এই অদ্ভুত ব্যাপারের জন্য তাদের সঙ্গে চট করে গ্রামের লোকেরা মেলামেশাও করে না। সমস্যা খুব একটা হয় না, একমাত্র আমার সঙ্গেই ওদের কথাবার্তা হয়। বিপিন একবার মাঠের কাছে বসে আমার সঙ্গে মাঠের উল্টো দিকের ডোবার কাছে মাছ ধরতে গেছি। এমন সময় হঠাৎ করে দেখি বিপিন যেন কার সঙ্গে কথা বলছে। আমার পাশে বিপিন ছাড়া আর কেউ বসে নেই, অথচ বিপিন তার পাশের দিকে তাকিয়ে কাকে যেন কি বলছে। আমি বুঝতে পারলাম বিপিনের সমস্যা হচ্ছে, তাই কিছু বললাম না। বিপিন বলল, অভিশাপ যদি আমি দিয়ে থাকি তাহলে ভালোই করেছি। দেব না কেন? যে যেমন করেছে তাকে যে তেমন ফল পেতেই হবে। অভিশাপ? কিসের অভিশাপ? সব পরে বলছি, আগে আপনি ভালো করে শুনুন। বিপিনের মুখে এমন কথা শুনে তো আমি অবাক হয়ে গেছিলাম। মাছের ছিপ আমার হাতে রইল, আমি একপাশে তাকিয়ে রয়েছি ওর দিকে, দেখি বিপিনের চোখ বন্ধ, তবুও সে উল্টো দিকে যেন মুখ করে কার সাথে কথা বলছে। আবার বলল, এই অভিশাপ সময় হলেই কেটে যাবে, সময় হলেই খণ্ডন হবে। আমার অভিশাপ খণ্ডন হবে আমার হাতে, তোমরা কেউ কিছু করতে পারবে না, কেউ না, কেউ না। এইসব শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। মুকুন্দ 2টো চোখ বন্ধ, তার নিঃশ্বাস ঘন হয়েছে, তার ডান পাশে কেউ কোথাও নেই। ভর দুপুর বেলা রোদের আলোয় চারপাশটা স্পষ্ট দেখা যায়। বিপিনের গলার স্বর কেমন যেন গম্ভীর হয়ে গেছিল। ঠাকুরমশাই, আমি পাথরের মূর্তির মতো চুপ করে বসে রইলাম। বিপিন আরো কিছুক্ষণ কথা বলল, আর তারপরেই একটা অদ্ভুত ব্যাপার মনে হলো। যে ডোবার ধারে বসে মাছ ধরছিলাম, সে ডোবার জল শান্ত, কোথাও কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই। হঠাৎ কেউ একজন জলে নেমে গেল। কোনো মানুষ জলের মধ্যে নামলে প্রথমে যেমন জলের পাড় বরাবর একটা ঝপ করে শব্দ হয়, ঠিক তেমন। তারপরে একটা আলোড়ন ওঠে গোটা ডোবার ভেতরে, ঠিক তেমনটাই যেন হলো। একটু আগে বিপিনের পাশে বসে থাকা কেউ জলের মধ্যে নেমে গেছে। আমি কতক্ষণ যে জলের দিকে তাকিয়েছিলাম মনে নেই। হঠাৎ আমার পাশে একটা শব্দ শুনে তাকিয়ে দেখি বিপিন মাটির ওপরে ধপ করে পড়ে গেছে। তার 2 চোখ খোলা, নাকের পাশটা ফুলে এসছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি এগিয়ে গিয়ে বিপিনকে তুলতে যেতেই বুঝতে পারলাম তার গোটা শরীর আগুনের মতো গরম হয়ে গেছে। কোনো মতে জল দিয়ে বিপিনের জ্ঞান ফিরিয়ে সে মাছ ধরার জায়গা থেকে ওকে আমি নিয়ে এলাম। কিন্তু বিপিন আমায় বলেছিল কথাগুলো অলকানন্দাকে না বলতে, তাহলে অলকানন্দা চিন্তা করবে। তো অনেক জিজ্ঞাসা করেও বিপিনের কাছ থেকে আমি জানতে পারিনি আসলে বিপিন কার সঙ্গে কি ব্যাপারে কথা বলছিল, অথচ আমি সবই শুনছিলাম। তার মানে বিপিন এমন কারোর সঙ্গে কথা বলছিল যে অদৃশ্য, যে জলের মধ্যে নেমে গিয়েছিল, অথচ তুমি তাকে দেখতে পাওনি। তাকে যখন দেখতে পেয়েছিলে তখন বিপিন নিজের মধ্যে ছিল না, কিন্তু কিন্তু অভিশাপের কথা কেন বলছিল? কোন অভিশাপ? জানি না, কিন্তু অভিশাপের কথাই বলছিল। আর বলছিল অভিশাপ খণ্ডনের সময় এসে গেছে। কিন্তু অভিশাপ ভাঙার সমাধান কি হতে পারে সে কথা বিপিন নিজেও জানে না। মুকুন্দর কথা শুনে হঠাৎ করে কেন জানি না সেই সাধুর কথা মনে পড়ে গেল। সাধু তো এমন কিছু একটা বলেছিল
যা হবার তা হবে, তাতে কিছুই করা যাবে না। কিন্তু তবুও কোনো কিছু যেন মেলাতে পারছিলাম না। বিপিন আর অলকানন্দার মতো সাধারণ মানুষের সঙ্গে কালো সাপের সম্পর্ক কি, আর অভিশাপের সম্পর্কই বা কি? মাঝে মাঝে অনেক সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলে অলকানন্দা। এই সমস্ত কিছুর কারণ কি? মুকুন্দ অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তাই বললাম, আর একটু অন্ধকার নামলে আমি আর তুমি মিলে বিপিনের বাড়ির কাছে যাব। বিপিনের বাড়িতে আজ কিছু একটা হতে চলেছে মুকুন্দ। আমাদের তৈরি হয়ে থাকতে হবে ও ওদের বাঁচাতে হবে। কথাগুলো বললাম বটে, কিন্তু আমি তারানাথ তান্ত্রিক হলেও তখন আমার কাছে তেমন কোনো ক্ষমতা নেই। গৃহবন্ধন ছাড়া আর খুব বেশি কিছু আমি জানি না। মাতু পাগলির আশীর্বাদে যেটুকু পেয়েছি সেটুকু মাত্র ক্ষমতা ছিল। কি যে করব সেটা নিজেও বুঝে উঠতে পারছিলাম না। তবে তবে বিপিন আর অলকানন্দার কোনো ক্ষতি এত সহজে হতে দেব না, এটা মনে মনে স্থির করে ফেলেছিলাম। বিপিন আর অলকানন্দার সঙ্গে যে অদ্ভুত কিছু হয়েছিল সেটা তো বোঝাই গেল, কিন্তু এই সাধু কি আপনাদের সঙ্গে জড়িয়েছিল? মানে আমার কেন জানি না মনে হচ্ছে এই সাধুর ভূমিকাই গোটা গল্পেতে রয়েছে। আর মুকুন্দ যেসব কথা আপনাকে বলেছিল সেগুলো কি আপনি বিশ্বাস করেছিলেন? এটাও তো হতে পারে যে মুকুন্দ ভুল দিকে থাকবে কিংবা মিথ্যা কথা বলে থাকে। মানুষ চেনার একটা সামান্য ক্ষমতা আমার ছোটবেলা থেকেই ছিল। মুকুন্দ মিথ্যে কথা বলেনি। গ্রামে আমি এতদিন ছিলাম, অথচ একবারও বিপিন কিংবা অলকানন্দার সঙ্গে গ্রামের কারোর তেমন কথাবার্তা শুনতে পাইনি। এমনকি সামনে পথ দিয়ে লোক হেঁটে গিয়ে বাড়ির দিকে তাকালেও তাদের মধ্যে কোনো কুশল বিনিময় দেখিনি। একমাত্র মুকুন্দর সঙ্গে বিপিন আর অলকানন্দার সম্পর্ক ভালো ছিল। আর সেই রাতে মুকুন্দকে নিয়ে বিপিনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আকাশে কালো মেঘ জমে রয়েছে। বিকেলের দিকে এক পশলা বৃষ্টি নেমেছিল, কিন্তু একটু পরেই অন্ধকার নেমে যায়। মাঝে মাঝে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আশেপাশের অবস্থা আসলে ভালো নয়। ঠান্ডা হাওয়া এসে গায়ে ঝাপটা দিচ্ছে। একটু পরেই যখন তখন বৃষ্টি এসে যেতে পারে। মুকুন্দ কোনো কথা বলল না। বিপিনের বাড়ির কাছে এসে তার বাড়ির উল্টো দিকে একটা গাছের তলায় চুপ করে আমরা দাঁড়িয়ে রইলাম। অপেক্ষা করতে লাগলাম আমরা। বিপিনের বাড়িতে ঘুটঘুটে অন্ধকার। বাড়ির বাইরে দাওয়ার কাছে একটা হ্যারিকেন জ্বলন্ত অবস্থায় ঝুলছে। অল্প অল্প হাওয়ায় তার শিখা থরথর করে কাঁপছে। আমরা অপেক্ষা করেই চলেছি। কতক্ষণ কেটে গেছে মনে নেই। এমন সময় হঠাৎ বিপিনের বাড়ির দরজা খুলে গেল। বিপিন আলো হাতে নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। দাওয়ার কাজটা পেরিয়ে উঠোনের দিকে এগোতে এগোতে মনে হলো সে এগোচ্ছে কাঁঠাল গাছের দিকে। তখনই একবার বিদ্যুৎ চমকালো, আর সেই বিদ্যুতের আলোতে এতটা দূর থেকে হলেও দেখতে পেলাম এক অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য। কাঁঠাল গাছের মাথা থেকে নেমে এসেছে কালো মস্ত বড় একটা সাপ। এত দূর থেকেও তার লাল টকটকে চোখ আমি দেখতে পাচ্ছি। সেই সাপটা মস্ত বড় হা করে আছে। তার মুখ থেকে চেরা লালচে জিভ বেরিয়ে এসেছে। এত দূর থেকে যে এত স্পষ্টভাবে কি করে আমি সেসব দেখলাম তা বলতে পারি না। বিপিন আলোটা সামনের দিকে তুলে একভাবে তাকিয়ে রয়েছে। মুকুন্দ প্রায় চিৎকার করে বলে উঠল, ঠাকুরমশাই যান, বিপিনের কোনো ক্ষতি হয়ে যাবে, বিপিনকে বাঁচান। এতটা কিছু যে হবে তা আমি ধারণা করতে পারিনি। আমি দ্রুত এগিয়ে গেলাম। বিপিনের উঠোনের বাইরে সেই পথের কাছটায় প্রায় চিৎকার করে বললাম, বিপিন, বিপিন কি করছো? ওখান থেকে সরে আসো, ওখান থেকে সরে আসো বলছি। ও কোনো সাধারণ সাপ নয়। বিপিন আমাদের দিকে মুখ তুলে তাকালো।
যেন হঠাৎ করে আমাদের এই অবস্থায় এখানে দেখে প্রথমত বিরক্ত হয়েছে, তারপর অদ্ভুত একটা অচেনা গলায় বলল, তোমরা কারা? এই সময় এখানে এসেছো কেন? তোমরা জানো না আমি এখানে অন্য কাউকে পছন্দ করি না? চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও। কি বলছিস তুই বিপিন? আরে আমি মুকুন্দ, এই ঠাকুর মশাই। আরে আমরা তো তোর সাহায্যের জন্য এসেছি, ওই সাপটাকে ওখান থেকে যেতে বল। বিপিন যেন আরো বেশি রেগে উঠল, হাতের হ্যারিকেন নিচে নামিয়ে রেখে বলল, তোমরা কেন আমায় বিরক্ত করছো? আমি ওর সঙ্গে কথা বলছি, ওর বড় বিপদ, ওর এই বিপদে আমায় যে ওকে সাহায্য করতেই হবে। অভিশাপ খণ্ডন হবার সময় চলে এসেছে, আমি না থাকলে ওর অভিশাপ খণ্ডাবে কি করে? আমি কিছু বলতে যাব তার আগেই আর একটা অদ্ভুত দৃশ্য দেখে আমার গোটা শরীর যেন থরথর করে কেঁপে উঠল। দাওয়ার কাছে কখন যেন এসে বসেছে অলোকানন্দা, তার মাথার শাড়ির আঁচলটা উড়ে গেছে, তার কাছে একটা হ্যারিকেন। সেই আলোতে তার মুখের দিকে তাকিয়ে আমি অবাক হলাম। তার মুখে একটা অদ্ভুত হাসি, দুই চোখ উজ্জ্বল। বিপিনের কথা শেষ হতেই অলোকানন্দা বলে উঠল, কতদিন ধরে, কত যুগ ধরে অপেক্ষা করছে। ওকে মুক্তি দাও, ওকে মুক্তি দাও। তুমি ওদের সঙ্গে কথা বলো না, ওই মানুষদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি বুঝতে পারছিলাম কিছু একটা অদ্ভুত ঘটছে। বাড়ির সামনে একটা বাঁশের বেড়া দিয়ে দরজার মতো করে রাখা, সেই বাঁশের বেড়ার কাছে হাত দিয়ে সেটা খুলতে গেলাম, কিন্তু এ কি কাণ্ড! সামনে থেকে বাঁশের বেড়াটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে, আর তাতে হাত দিতে গোটা হাত কেমন যেন শিরশির করে উঠল, যেন প্রচন্ড একটা ধাক্কায় কেউ আমায় ছিটকে দিল দূরের দিকে। মুকুন্দ সেই বাঁশের বেড়ার উপর দিয়ে উঠতে গিয়েছিল, তাকেও কেউ ছিটকে ফেললো পাথরের মধ্যে। মুকুন্দ ভেবাচাকা খেয়ে আমার পাশে এসে দাঁড়ালো। এতক্ষণে অলোকানন্দা এসে দাঁড়িয়েছে। বিপিনের পাশে কালো রঙের সাপটা কিন্তু তখন আর গাছে নেই, সে নিচে নেমে এসেছে। নিজের গোটা শরীর দিয়ে কুণ্ডলি পাকিয়ে নিজের মাথাটাকে নিয়ে গেছে অনেকটা ওপরের দিকে। বিপিন শান্ত একটা অচেনা গলায় বলল, এতগুলো জন্ম ধরে তুই অপেক্ষা করছিস এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। আজ রাতেই তো সেই তিথি, এবার তোকে অভিশাপ মুক্ত করব আমি। তোকে অভিশাপ দিয়ে যে ভুল করেছিলাম তার প্রায়শ্চিত্ত আমি আজ করছি। হঠাৎ করে হাতে তুলে নিল একটা ছুরি, সেই ছুরি দিয়ে সে ডান হাতের তালু কেটে ফেলল। গলগল করে রক্ত বেরোচ্ছে। অবাক হয়ে দেখলাম নিজের হাতটাকে সামনের দিকে বাড়িয়ে টপ টপ করে রক্তটাকে মাটিতে ফেলে বিড়বিড় করে যেন কি বলছে বিপিন। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল একটা কথা। বিপিন বলেছিল, সে যখন অন্য কোথাও চলে যায় তখন তার কানের কাছে কেউ কথা বলে, তাকে চলে যেতে বলে। কিন্তু কারা কথা বলে, কোথায় চলে যেতে বলে, সে ব্যাপারে কোনো কথাই বিপিন আমায় খুলে বলেনি কখনো। মুকুন্দ হাউমাউ করে উঠল, প্রচন্ড ভয় আর তার সঙ্গে একটা দুঃখ তাকে জাপটে ধরেছে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, কিছু একটা করুন, কিছু একটা করুন। বিপিন তো নিজের হাত কেটে ফেলেছে, এইভাবে তো মরে যাবে। আমার কিছু করার নেই মুকুন্দ, তুমি বুঝতে পারছো না, বাড়ির চারপাশে কোনো একটা শক্তি রয়েছে। এই শক্তি ভেদ করে আমি ভেতরে ঢুকতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। চোখের সামনে বিপিন আর অলোকানন্দাকে এভাবে মরতে দেখবো, তা আমি পারবো না ঠাকুরমশাই। আপনি কিছু একটা করুন ঠাকুরমশাই, কিছু একটা করুন। ও আমার বন্ধু, কিছু একটা করুন। বিপিন, বিপিন। কথাটা বলে মুকুন্দ আবার এগিয়ে গেল সামনের দিকে। বাঁশের বেড়া টপকে ভেতরে ঢোকার চেষ্টা করতে গেল, কিন্তু ফলাফল আবার একই হলো। ঠিক তখনই কাছ থেকে একটা চেনা গলা শুনতে পেলাম। এগুলো জন্ম জন্মান্তরের অভিশাপের ব্যাপার, এটা হওয়ারই ছিল। তুমি ভুলে যাও,
তুমি ভুল সময় এখানে এসে পড়েছ। তাকিয়ে দেখি সেই সাধু এসে দাঁড়িয়েছে, তার হাতে সেই লাঠি। আপনি কি চাইলে পারতেন না এসব আটকাতে? আপনি পারতেন, কিন্তু আপনি আটকাননি। ওদের ক্ষতি হয়ে যাক তা আপনি চান, কিন্তু কিন্তু আমি তা হতে দেব না। এবার আমি আবার এগোলাম। আমি দেহবন্ধন করে নিয়েছিলাম। বাঁশের বেড়ায় হাত রেখে মাতু পাগলির নাম জপ করতে করতে প্রচণ্ড ধাক্কা দিলাম। গোটা বাঁশের বেড়াটা যেন নড়ে উঠল। ততক্ষণে বিপিন হাতের ছুরিটা দিয়ে নিজের কপালের মাঝ বরাবর একটা লম্বা দাগ কেটে সেখান থেকে রক্ত দিয়ে কি যেন বিড়বিড় করে বলতে শুরু করলো। কালো সাপটা আস্তে আস্তে এগিয়ে এসে নিজের লম্বা জিভ বার করে বিপিনের কপালের কাছ থেকে রক্ত শুষে নিচ্ছে। সে এক অদ্ভুত দৃশ্য। অলকানন্দা হাসি মুখে সাপটার দিকে তাকিয়ে রয়েছে। বাঁশের বেড়ায় বারবার প্রচন্ড ধাক্কা দিচ্ছি। পেছন থেকে সাধু চিৎকার করে বলছে, ভুল করছো তারানাথ, বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না। আজ রাতে যেটা হতে চলেছে তা এতগুলো জন্ম ধরে হতে পারেনি। আজ রাতের ওই তিথির জন্য এতগুলো জন্ম ধরে ওরা অপেক্ষা করেছিল এক অভিশাপের খণ্ডনের জন্য। তুমি ওদের আটকেও না। মুকুন্দ এবার যেন থেমে গিয়েছিল। আমিও ধাক্কা সামলে চুপ করে দাঁড়িয়ে পড়লাম। সাধু, আমি, মুকুন্দ তিনজনে বাঁশের বেড়ার বাইরে দাঁড়িয়ে রয়েছি। চারপাশে এমন ঘুটঘুটে অন্ধকার যে কি করে হলো তা বুঝতে পারছিলাম না। আলো নিভে গেছিল, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই বিদ্যুতের আলোতে সামনের দিকে তাকিয়ে দেখছি এবার অলকানন্দা নিজের হাত কেটে রক্ত দিল। দেখতে পেলাম সেই সাপ লম্বা জিভ বার করে অলকানন্দার রক্ত চেটে নিল। তারপর একভাবে দুজনে মিলে বিড়বিড় করে কি যে বলতে লাগলো তার কোনো কথা আমি বুঝতে পারলাম না। শুধু আমার পাশে দাঁড়িয়ে সাধু শান্ত গলায় বলল, তোমায় সব কথা বলার সময় এসে গেছে তারানাথ। তুমি যে বিপিন আর অলকানন্দাকে দেখছো, তার থেকে 4 জন্ম আগে বিপিন ছিল এক সাধু এবং অলকানন্দা ছিল ওই সাধুর সাধন সঙ্গিনী। যাকে তুমি সামনে কালো সাপের রূপে দেখতে পাচ্ছ, এ ছিল এক ভয়ানক তান্ত্রিক। নানা কারণে এই তান্ত্রিক বিপিন আর অলকানন্দার ঘনিষ্ঠ হয়ে এদের ক্ষতি করার চেষ্টা করেছিল। তাই ওদের অভিশাপে এই তান্ত্রিক সাপের রূপ নেয়। বিপিন বলেছিল, তুই যে অসৎ উপায় অবলম্বন করে সিদ্ধি লাভ করে জন্ম জন্মান্তর ধরে নিজেকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলি, আমি তোকে সেই অভিশাপই দিলাম। তুই জন্ম জন্মান্তর ধরে বেঁচেই থাকবি। আজ থেকে 3 জন্ম পর পর্যন্ত তুই শুধু বাঁচবি। সেদিন আমার আর অলকানন্দার রক্ত দিয়ে এই অভিশাপের খণ্ডন হবে। তার আগে পর্যন্ত তুই এইভাবেই থেকে যাবি। তার মানে অলকানন্দা আর বিপিন আজ থেকে 3 জন্ম আগে কোনো এক সাধু ছিল, আর অভিশাপ দিয়েছিল মানে তাদের কাছে অনেক ক্ষমতা ছিল। তারানাথ, সবকিছু আগে থেকে ঠিক করে রাখা। একবার ভেবে দেখো তো, এই নৃসিংহপুরে আসার আগে তুমি ঠিক কোথায় ছিলে, এবং সেখানে তোমার ওই শ্মশানে আমার অবস্থানের কথা কে বলেছিল? আমি অবাক হয়ে মনে করার চেষ্টা করতে লাগলাম। তারপরে হঠাৎ করে মনে পড়ে গেল, আরে তাই তো, এই সাধু যে নৃসিংহপুরের শ্মশানে আছে সে কথা আমি তো একটা বাচ্চা ছেলের মুখে শুনেছিলাম। সেই প্রথম ওই সাধুর কথা বলেছিল। তার কথা শুনেই গ্রামে খোঁজ নিয়ে এই গ্রামের কথা জানতে পেরেছিলাম। আর আশ্চর্যের ব্যাপার হলো, আমার এই দিকে আসার কথা ছিল না, আমার যাওয়ার কথা ছিল অন্য পথে। পেছনে ঘুরে বললাম, তার মানে আপনি বলতে চাইছেন এই সব কিছুই আগে থেকেই নির্ধারণ করা? আমি এখানে আসব, বিপিন আর অলকানন্দার মধ্যে থেকে সেই অভিশাপ খণ্ডন হবে, কিন্তু কিন্তু সব কিছু যখন ঠিক আছে তাহলে আমি এখানে কেন? আমায় কেন সেই সাপ দেখা দিয়েছিল? সাধু আমার দিকে তাকিয়ে স্মিত হাসল। তারপর বলল,
সব প্রশ্নের উত্তর যদি আমি তোমায় দিয়ে দিই তাহলে তো হবে না। এর কারণ আছে, সেটা বলা যাবে না। আমি আর মুকুন্দ অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে চোখের সামনে যা দেখতে পেয়েছিলাম তা আমার কাছে এই সময়ের সবচেয়ে অলৌকিক অদ্ভুত দৃশ্য। আমার চোখের সামনে মস্ত বড় কালো রঙের সাপের শরীরটা যেন আস্তে আস্তে ছোট হয়ে আসতে লাগলো। তারপর এখানে দেখা গেল তান্ত্রিককে, তার গায়ে কালো কাপড় জড়িয়ে রাখা, মাথার চুল লম্বা, চোখের দৃষ্টি যেন বীভৎস, লাল টকটকে, তার গায়ে কালো রং দিয়ে কি সব যেন আঁকা। সে হাত জোর করে নিচের দিকে বসে কি যেন বলল বিপিনকে। তারপর আস্তে আস্তে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে বিপিন আর অলকানন্দা মাটির ওপর ধপ করে পড়ল। সাধু দৈববাণীর মতো বলল, তবে ওদের অভিশাপ খণ্ডন হয়েছে বিপিন আর অলকানন্দার রক্ত পেয়ে। ওই দেখো ওদের রূপ পরিবর্তন হচ্ছে। অভিশাপ খণ্ডন হলো, আর এই মুহূর্তে অলকানন্দা আর বিপিনের মাঝে সেই সাধুর যে অংশটুকু ছিল সেটুকুও বেরিয়ে পড়ল। এরপর থেকে বিপিন কখনোই হারিয়ে যাবে না, অলকানন্দা কখনোই টানা 2 দিন ধরে জ্ঞান হারিয়েও থাকবে না। তারানাথ, তোমার যা যা প্রশ্ন ছিল তার সব কিছুর উত্তর আমি দিতে পারবো না, তবে এটুকু বলতে পারি, বিপিন আর অলকানন্দাকে নিয়ে তোমার যা চিন্তা ছিল তা এখানেই সমাধান হলো। এর জন্যই তোমায় বলেছিলাম কোনো কিছুর পরিবর্তন করার চেষ্টা করো না। আমি আর মুকুন্দ অবাক হয়ে গেলাম। সাধু অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। আমরা এগোতে গিয়ে দেখি বাঁশের বেড়ার গেটটা খোলা। ভেতরে ঢুকতেই দেখি বিপিন আর অলকানন্দার শরীর থেকে কাটার দাগগুলো কোথায় যেন মিলিয়ে গেছে। আশেপাশে কোথাও ছুরি নেই। আশেপাশের সেই ভারী ভাব আর কটু গন্ধটা কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। দেখতে দেখতে আকাশের কালো মেঘ থেকে চাঁদ উকি দিল। আমরা দুজনকে তুলে নিয়ে বারান্দার একপাশে সরিয়ে দিলাম। জল দিয়ে জ্ঞান ফেরাতেই বিপিন বলল, সাধু বাবা, মুকুন্দ, আপনারা এখানে? আমি তো ঘরে ঘুমিয়েছিলাম, এখানে এলাম কি করে? অলকানন্দা জ্ঞান ফিরে পেতেই কেমন লজ্জা পেল। তাড়াতাড়ি শাড়ির আঁচলে মুখ ঢেকে বলল, এত রাতে আপনারা এখানে কি করছেন? আমার আমার কি কিছু হয়েছে? শরীরটা না এরম লাগছে কেন? আর আমি বাইরে এলাম কিভাবে? অলকানন্দা আর বিপিনকে সব কথা বলাই যেত, কিন্তু বলতে ইচ্ছে হলো না। মুকুন্দকে আমি আগেই বারণ করে রেখেছিলাম। সে রাতে কোনো রকমে বিপিন আর অলকানন্দাকে বুঝিয়ে তাদের ঘরে পাঠিয়ে দেওয়া হলো। আমি আর মুকুন্দ ফিরতে লাগলাম মুকুন্দর বাড়িতে। মুকুন্দ বলল, সব কিছুই তো বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু আমি ওই সাপটাকে দেখতে পাইনি। একটা কালো ছায়ার মতো দেখেছিলাম শুধু। আপনি সেই সাপটাকে দেখতে পেলেন কি করে? তাহলে কি আপনার সঙ্গে অলকানন্দা এবং বিপিনের কোনো সম্পর্ক জড়িয়ে আছে ঠাকুরমশাই? সরাসরি কোনো উত্তর দিতে পারলাম না মুকুন্দকে, কারণ এই অদ্ভুত রহস্যের ব্যাপারে আমি নিজেও কোনো কিছু বুঝে উঠতে পারিনি কখনো। আর বিপিন কিংবা অলকানন্দার মুখোমুখি হওয়ার মতো সাহস ছিল না। তাই পরের দিন ভোরবেলা মুকুন্দকে বিদায় জানিয়ে নৃসিংহপুর ছেড়ে রওনা দিয়েছিলাম অজানা জায়গার উদ্দেশ্যে। তারানাথ কথা শেষ করতেই কিশোরী বলে উঠল, আসলে ব্যাপারটা কি হলো সেটাই তো বুঝতে পারলাম না। আমিও বুঝতে পারিনি। অনেক পরে এক সাধুর সঙ্গে গোটা ব্যাপারটা আলোচনা করেছি। তারপরে
একটা অনুমান করেছিলাম। আসলে সেটা সত্যি না মিথ্যে জানি না, তবে আমার অনুমান হয়তো সত্যি হলেও হতে পারে। 3 জন্ম আগে বিপিন আর অলকানন্দা ছিল সাধু আর সাধন সঙ্গিনী। ওই তান্ত্রিক কোনোভাবে ওদের ক্ষতি করার চেষ্টা করলেও ওরা দুজনে মিলে তাকে অভিশাপ দেয়। ওদের ক্ষমতা ছিল অনেক বেশি, আর সেই অভিশাপে 3 জন্ম ধরে সেই তান্ত্রিক কালো সাপের রূপে বাস করছিল। কিন্তু এরপরেই তার অভিশাপ খণ্ডনের সময় হয়ে যায়, তাই সে বিপিন আর অলকানন্দাকে দেখা দেয়। আর একটা কথা খেয়াল করে দেখবে, বিপিন কিন্তু ওই সাপটিকে দেখার পরপরই বাড়িতে ফিরে এসেছিল। আমি আসলে একটা কথা ভুলেই গিয়েছিলাম। বিপিন যেদিন সেই সাপটাকে দেখেছিল, তার মনে হয়েছিল সেই সাপটা তার সঙ্গে একটা অজানা ভাষায় কথা বলছে। বিপিন সে কথা বুঝতে পেরেছিল খানিকটা, কিন্তু সে কি বলেছিল সে কথা হয়তো পুরোপুরি ভালোভাবে বুঝতে পারেনি। সে না হয় ঠিক আছে, কিন্তু আপনি সে সাপটাকে দেখতে পেলেন কেন? আপনার সঙ্গে তো ওদের কোনো যোগাযোগ ছিল না। তাহলে কি 3 জন্ম আগে কোনোভাবে অলকানন্দা, বিপিন এবং তান্ত্রিকের সঙ্গে আপনার কোনো যোগাযোগ ছিল না? মানে হতেই তো পারে যে ওই অভিশাপের সঙ্গে আপনি জড়িয়েছিলেন। আপনিও কি তাহলে ওদের সঙ্গে সেই তান্ত্রিককে অভিশাপ দিয়েছিলেন? তারানাথ কোনো উত্তর না দিয়ে সামান্য হাসল। তারপর আকাশের দিকে তাকিয়ে স্বগতোক্তির মতো বলল, বুঝলে, পূর্বজন্মের কথাই মনে থাকে না আমাদের, আবার 3 জন্ম আগের কথা কিভাবে মনে থাকবে? তোমরা এবার বেরিয়ে পড়ো। আমরা বেরিয়ে পড়লাম। তবে কেন জানি না মনে হলো তারানাথ আরো কিছু একটা লুকিয়ে গেল আমাদের থেকে। কি লুকিয়ে গেল? তাহলে কি 3 জন্ম আগের কথা তারানাথের সত্যি সত্যি মনে ছিল, নাকি সবটাই একটা অদ্ভুত ব্যাপার যার ব্যাখ্যা স্বয়ং তারানাথ তান্ত্রিকের কাছে পর্যন্ত নেই? এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও কালো অভিশাপ। আমরা আশা করছি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এবং হ্যাঁ, আমাদের চ্যানেল মাঝরাতের গল্পটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের গল্পের সূত্রধর হিসেবে ছিলাম আমি, শুভম। গল্প পাঠে নন্দী। বিভিন্ন চরিত্রে রয়েছে অনিরুদ্ধ, অনুপ রয়, নন্দী, অহনা, মৃগাঙ্ক, অম্বরীশ, সৌভিক। আজকের গল্পের সাউন্ড ডিজাইন করেছেন সুজয় ভূঁইয়া। রেকর্ডিং স্টুডিও স্পেকট্রাম অডিও। শব্দগ্রহণ, কণ্ঠস্বর। আমাদের আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছেন আকাশ। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন আর মাঝরাতের গল্প শুনতে থাকুন। ধন্যবাদ।